দর্শক বন্ধু, আজকের এই বিশেষ পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে এরকম সমস্যায় আমরা অনেকেই অনেক সময় ভুগেছি। হয়তো কখনো ব্রাশ করতে গিয়ে দেখলেন ব্রাশটা লাল হয়ে যাচ্ছে বা মুখের ভেতরে লালচে দাগ, দেখছেন রক্তপাত। কিন্তু এই রক্তপাতের সমস্যা অনেক সময় আমরা গুরুত্ব দিয়েছি, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা তেমন আমল বা গুরুত্ব দিই না। দাঁত থেকে রক্তপাত বা মাড়ি থেকে রক্তপাত এটা কিন্তু একটা জটিল রোগের ইঙ্গিত বা পূর্ব লক্ষণ হতে পারে। আপনাকে কিন্তু এটা নিয়ে অবশ্যই সচেতন হতে হবে। কিন্তু কী কারণে দাঁত থেকে রক্তপাত হয়, কখন চিকিৎসকের কাছে যাব, কখন বুঝবো এটা কোনো জটিল রোগের লক্ষণ হতে পারে, এগুলো সম্পর্কে আপনার ধারণা থাকা দরকার। সেজন্যই আজকের আমাদের এই পর্ব, আমাদের এই আলোচনা। আপনাদের স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায়। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতার বিশিষ্ট চিকিৎসক ডক্টর হিমাদ্রি চক্রবর্তী। আমি স্যারের কাছে যাব, তবে তার আগে বলি, আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি। ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। আশা করি দাঁত থেকে রক্তপাত বা মাড়ি থেকে রক্তপাতের সমস্যায় যদি আপনি ভুগে থাকেন, এই ভিডিওটি থেকে আপনি উপকৃত হবেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায়। অভিষেক, আজকে তুমি যে প্রশ্নটা আমাকে জিজ্ঞেস করছো, এই প্রশ্ন কিন্তু খুব রিলেভেন্ট। এবং এটা কিন্তু পৃথিবীতে যত রকম রোগ আছে তাদের ওপরের দিকে যদি স্ট্যাটিস্টিক্স নাও, খুব একটা মানে খুব বেশি পার্সেন্টেজ মানুষের হয় সারা পৃথিবী জুড়ে সেই রোগটার কথা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। আমি ডক্টর হিমাদ্রি চক্রবর্তী, ক্লিনিক্যাল ডিরেক্টর, ওডোন্টোলজি ডেন্টাল ইনস্টিটিউট। আমরা বেলেঘাটায় একটা কলকাতার ওয়ান অফ দ্য বিগেস্ট ডেন্টাল ইনস্টিটিউট। আজকে যে টপিকটা তুমি আমাকে জিজ্ঞেস করছো, এটা কিন্তু খুব রিলেভেন্ট টপিক। এই কারণে রিলেভেন্ট যে এই টপিকটায় যে অসুখটার কথা বলা হচ্ছে, দাঁত থেকে রক্ত পড়া, এটা তো অসুখ নয়, এটা একটা সিমটম। এই সিমটমটায় হয়তো আমরা সবাই জীবনে একবার বা দুবার ভুগেছি। অধিকাংশ ক্ষেত্রে যেটা হয়, আমার কাছে যখন পেশেন্টরা আসে দাঁত থেকে রক্ত পড়ার ট্রিটমেন্ট, দাঁত থেকে তো পড়ে না, মাড়ি থেকে রক্ত পড়ে, সেটা নিয়ে বলে ডাক্তারবাবু আমার মনে হয় যে প্রথমে ভেবেছিলাম যে হয়তো ব্রাশ করতে গিয়ে কোথাও একটু বেকায়দা ছুটে গিয়ে লেগেছে, সেই জন্য রক্ত পড়ছে। কিন্তু এখন মনে হচ্ছে ব্যাপারটা তা নয়, কারণ এই রক্তটা এখন মাঝে মাঝেই পড়ছে। এবং অনেক সময় এরকম হয় যে ব্রাশ করতে যাওয়া ছাড়াও সকালবেলা ঘুম থেকে উঠলে দেখছি বালিশে যেটা কাভার সেটাতে রক্তের দাগ পড়ে রয়েছে, বা থুতু ফেললে সকালবেলা ক্লট পড়ছে বা রক্ত পড়ছে। এটা কিন্তু খুব কমন প্রবলেম। এবার অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, যদি পেশেন্ট গিয়ে কোনো ওষুধের দোকানে বলেন, তারা কোনো একটা রক্ত বন্ধ হওয়ার ওষুধ সেখানে দেন, বা তার সঙ্গে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দেন। সেক্ষেত্রে রক্ত পড়াটা কিছুদিনের জন্য বন্ধ থাকে, কিন্তু আবার 1 মাস, 1.5 মাস, 2 মাস বাদে। কারণ এটা আমি বলছি আমার অভিজ্ঞতা থেকে, কারণ পেশেন্টরা এসে আমাকে এই কথাটা বলেন যে মাঝখানে বন্ধ ছিল, ওষুধ খেয়েছিলাম, একটা মাউথ ওয়াশ দিয়েছিল, 2 মাস তো ভালো ছিলাম, আবার শুরু হয়েছে। কারণ অসুবিধাটা হচ্ছে যে অরিজিনাল যে অসুখটার জন্য এই প্রবলেমটা হয়েছে, সেটা তো কোনোদিন ট্রিটমেন্টই করা হয়নি। সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য সিম্পটোমেটিক কিছু একটা করা হয়েছে। এখন কারো যদি ম্যালেরিয়া হয়, সে যদি শুধু প্যারাসিটামল খায়, তবে কি ম্যালেরিয়াটা ঠিক হবে? ঠিক তো হবে না। তাহলে তার জন্য ম্যালেরিয়ার জন্য স্পেসিফিক তাকে প্রাইমাকুইন, ক্লোরোকুইন এই ধরনের ওষুধ খেতে হবে। সেরকমই যদি মাড়ি থেকে রক্ত পড়ে, এই আমরা যেটা বলি যে ব্লিডিং ফ্রম গামস, এটা হলে কিন্তু একজন ডাক্তারবাবুর কাছে আপনাকে যেতে হবে। এটা প্রথমে আপনি ঘরে কয়েকবার ট্রাই করে দেখতে পারেন, কিন্তু অধিকাংশ সময় এটা আমরা দেখেছি যে মাড়ি থেকে রক্ত পড়লে তার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে তার একটা মাড়ির অসুখ আছে। এই অসুখটা নিয়ে অনেকবার ডিসকাস করেছি, আরেকবার বলছি, অসুখটার নাম জিঞ্জিভাইটিস। এইটা থেকে কিন্তু ইনিশিয়াল ফেজে মাড়ি থেকে রক্ত পড়ে। মাড়ি থেকে রক্ত পড়লে যে অসুবিধাটা হয় সেটা হচ্ছে যে মুখে একটা খারাপ গন্ধ হয়। তাছাড়া এই ব্লাড লসটা হচ্ছে মানে ইটস আ সাইন যে আপনার মুখে ব্যাকটেরিওলজিটা এমন আছে, যেটা আপনার মুখের পেরিওডন্টিয়াম, মানে দাঁতের যে সাপোর্টিং স্ট্রাকচার, মাড়ি বা হাড়, সেটার ভিতরে ঢুকে আস্তে আস্তে তার ক্ষতি করছে। এবং একটা সময় কিন্তু এটা কনভার্টেড হবে পেরিওডন্টাইটিস, বা আগেকার দিনে যেটাকে পায়োরিয়া বলা হতো সেটাতে। সেক্ষেত্রে কিন্তু আপনার হাড়টা কিন্তু ক্ষয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যেটার মধ্যে বোনটা, দাঁতটা আছে, সেই বোনটা বা হাড়টা চলে গেলে দাঁতটা কিন্তু কিছুদিন বাদে নড়তে শুরু করবে। এর আগেও আমি একটা কোনো পর্বে ডিগো নিয়ে ডিসকাস করেছিলাম। সেক্ষেত্রেও যদি আপনি কোনো অ্যান্টি হাইপারটেনসিভ, অ্যামলোডিপিন টাইপের অ্যান্টি হাইপারটেনসিভ বা অন্যান্য বেশ কিছু এই গ্রুপের ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ছাড়াও অন্যান্য বেশ কিছু ওষুধ খান, সেক্ষেত্রে মাড়ি ফুলতে পারে, যেটাকে আমরা ডিগো বলি, ড্রাগ ইনডিউসড জিঞ্জিভাল ওভারগ্রোথ। এইরকম সিচুয়েশনেও কিন্তু মাড়ি থেকে রক্ত পড়ে। এছাড়াও মাড়ি থেকে রক্ত পড়ার আরও কিছু কারণ আছে, যেরকম সে ফর এক্সাম্পল, যদি আমরা এরকম সিচুয়েশন দেখি যে আপনার আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে, সেক্ষেত্রেও মাড়ি থেকে রক্ত পড়তে পারে।
তাছাড়াও যদি কারো এরকম হয় যে হাইপার টেনশন আছে, যেটা আনকন্ট্রোল কোনো সময় স্পাইক হয়, সেক্ষেত্রেও মাড়ি থেকে রক্ত পড়তে পারে। তবে এগুলো কম্পারেটিভলি আনকমন রিজন। কমনেস্টটা হচ্ছে জিঞ্জিভাইটিস। এবার জিঞ্জিভাইটিস হলে আমি যে প্রবলেমটা সবচেয়ে বেশি ফেস করি, পেশেন্ট আমার কাছে এসে বলে যে অলরেডি পেশেন্ট ৩ জন ৪ জন ডাক্তারের কাছে দেখিয়েছেন। তারা প্রত্যেকেই একটাই ট্রিটমেন্ট করেছে, সেটা হচ্ছে স্কেলিং। স্কেলিং করার পর প্রত্যেকের একটাই কথা, স্কেলিং করেছিলাম। ডাক্তারবাবু ২ মাস, ২.৫ মাস, ৩ মাস ভালো ছিলাম। তারপরে যে কে সে। এবার বলি কেন এটা হয়? তাহলে কি স্কেলিং করাটা ভুল? স্কেলিং করাটা ভুল নয়। স্কেলিংটাই ট্রিটমেন্ট। কিন্তু প্রবলেমটা হচ্ছে স্কেলিং এর না অনেকগুলো স্তর আছে। একটা হচ্ছে সুপ্রাজিঞ্জিভাল স্কেলিং, একটা হচ্ছে সাবজিঞ্জিভাল স্কেলিং। মানে মাড়ির ওপরে যদি কিছু জমে থাকে সেটাকে পরিষ্কার করলে সেটাকে আমরা সুপ্রাজিঞ্জিভাল স্কেলিং বলি। আর মাড়ির ভেতরে যেটা আসল প্রবলেম করে, ব্লিডিং করে, সেইখানে যদি কিছু জমে থাকে সেটাকে আমরা পরিষ্কার করলে তাকে আমরা সাবজিঞ্জিভাল স্কেলিং বলি। আনফরচুনেটলি আমাদের শহরে, আমাদের রাজ্যে, আমাদের দেশে এই সাবজিঞ্জিভাল স্কেলিং জিনিসটা অধিকাংশ ডাক্তারবাবুরাই করেন না। কারণ তার জন্য আলাদা ইন্সট্রুমেন্টেশন লাগে। অ্যানাস্থেসিয়া দিয়ে করতে হয়। অ্যানাস্থেসিয়া মানে লোকাল অ্যানাস্থেসিয়া। এবং সাবজিঞ্জিভাল স্কেলিং শুধু করলেই হয় না। এরপরে এক ধাপ এড়িয়ে আরেকটা ট্রিটমেন্ট করতে হয়। সেই ট্রিটমেন্টের নাম হচ্ছে রুট প্ল্যানিং। রুট প্ল্যানিং মানে কি? একটু বুঝিয়ে বলি। দাঁতের উপরে যে টার্টার বা ডিপোজিটসগুলো আছে, যেটা মাড়ির তলায় জমেছিল, সেগুলো পরিষ্কার করলেও কিন্তু আপনার ব্লিডিং সম্পূর্ণ বন্ধ হবে না। কেন? আপনার দাঁতের রুট বা গোড়াটায় যে স্তরটা আছে, সেটার নাম সিমেন্টাম, সেটা এই টার্টার এবং ব্যাকটেরিয়াল অ্যাকুমুলেশনের জন্য ব্যাকটেরিয়া থেকে যে টক্সিনগুলো বেরোয় সেগুলোকে অ্যাবজর্ব করে। এইবার মুশকিলটা হলো শুধুমাত্র যদি এই মাড়ির তলায় ওই জায়গাটা পরিষ্কার করে দিই, মানে সেই ডিপোজিটসগুলো, তাহলে কিন্তু এই সিমেন্টাম, যেটা অল্টার্ড সিমেন্টাম, মানে টক্সিন নিয়ে সিমেন্টামগুলো একটু গ্লাসি অ্যাপিয়ারেন্স হয়ে যায়, গ্রিনিশ টিঞ্জ হয়ে যায়। এই অল্টার্ড সিমেন্টামটা তো বের করা হলো না। সেক্ষেত্রে ওখান থেকে টক্সিন কিন্তু আস্তে আস্তে রিলিজ করে এবং ওটা ওপরের যে জিঞ্জাভা বা গামটা আছে সেটাকে ইরিটেট করে এবং সেখান থেকে ইনফ্লামেটরি সিচুয়েশন ইনডিউস করে সেখান থেকে ব্লিডিং করে। অতএব পুরো ট্রিটমেন্টটা, এই কথাটা আমাকে এসে অনেকেই বলেন, স্কেলিং তো করালাম ডাক্তারবাবু, এটা করে ঠিক হলো না। হবে না। কারণ শুধু সুপ্রাজিঞ্জিভাল স্কেলিং, আপনি মনে রাখুন একটা ট্রিটমেন্টের ৩টে ধাপ আছে। আপনার একতলা থেকে দোতলায় ওঠার জন্য ৩টে ধাপ আছে। আপনি ১ম ধাপে দাঁড়িয়ে যদি বলেন আমি দোতলায় পৌঁছালাম না, আপনি কোনোদিনই পৌঁছাতে পারবেন না। কারণ আপনি বাকি দুটো ধাপ চড়েননি। সেজন্য সুপ্রাজিঞ্জিভাল স্কেলিং করে আপনি যদি মনে করেন যে আমার অসুখটা সেরে যাবে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। এটা হবে না। সেক্ষেত্রে অনেক সময় আছে সুপ্রাজিঞ্জিভাল, সাবজিঞ্জিভাল স্কেলিং করার পরেও, রুট প্ল্যানিং করার পরেও ব্লিডিং অনেক সময় কন্ট্রোল করা যায় না। সেক্ষেত্রে আমাদের কিছু প্রসিডিওর করতে হয়, সেগুলো ইউজুয়ালি আজকাল আমরা লেজার দিয়ে করি। অতএব মনে রাখবেন, ট্রিটমেন্টের এতগুলো ধাপ পার হওয়ার পর অনেক সময় দরকার হতে পারে সম্পূর্ণ ব্লিডিং আপনার বন্ধ হওয়ার জন্য। শুধু সুপ্রাজিঞ্জিভাল স্কেলিং করিয়েছেন এবং বিভিন্ন ডাক্তারের কাছে ২ মাস ছাড়া ছাড়া বা ৩ মাস ছাড়া ছাড়া করিয়েছেন বলে সেটা থেকে ঠিক হবেন, এটা আপনার ভাবাটা কিন্তু দুরাশা। ঠিক হতেও পারেন যদি শুধুমাত্র সুপ্রাজিঞ্জিভাল ক্যালকুলাস বা প্লাক থাকে, সেটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই থাকে না। অধিকাংশ ক্ষেত্রেই সাবজিঞ্জিভাল ক্যালকুলাস বা প্লাক থাকে। ও আমি দেখেছি পেশেন্টরা এসে একটাই কমপ্লেন করেন, এই তো ৩ মাস আগে একজনের কাছে করালাম, কমলো না, আবার ২ মাস আগে একজনের কাছে করালাম, ডাক্তারবাবু প্রথমে তো ১৫ দিন ২০ দিন ভালোই ছিলাম, তারপরে আবার অল্প অল্প ব্লিডিং শুরু হলো, এখন আবার বেশি ব্লিডিং হচ্ছে। আমি তাদের বারবার বলি যে আপনার একটা ওষুধের যেরকম পার্টিকুলার ডোজ থাকে, ধরুন ৫ দিন আপনাকে ডাক্তারবাবু অ্যান্টিবায়োটিক দিয়েছে, আপনি ২ দিন খেয়ে ছেড়ে দিচ্ছেন, তখন আপনার সিমটোমেটিক রিলিফ হচ্ছে, কিন্তু ৭ দিন, ১০ দিন, ১৫ দিন বাদে অসুখটা আবার ফিরে আসছে। কারণ আপনি কোনোদিনই ৫ দিনের কোর্সটা কমপ্লিট করেননি। অতএব আপনাকে যদি আ এই ট্রিটমেন্টটা করাতে হয়, এবার এই ট্রিটমেন্ট নিয়ে একটা কথা বলি। আমি অনেক জায়গাতেই শুনছি পেশেন্টরা এসে বলছেন আমি ডিপ স্কেলিং করিয়েছি। ডিপ স্কেলিং বলে কোনো জিনিস বইয়ে লেখা নেই। এটা আমেরিকাতে একটা টার্ম ইউজ করা হয় এবং অধিকাংশ সময় এই ডিপ স্কেলিং বা স্কেলিং রুট প্ল্যানিংয়ের বদলে ডিপ স্কেলিংয়ের নামে বেশ কিছু জায়গায় বলা হচ্ছে। কিন্তু কথাটা হচ্ছে সেখানে আপনার জন্য একটা স্পেসিফিক ইন্সট্রুমেন্ট সেট লাগে। নরমাল স্কেলার দিয়ে কিন্তু ডিপ স্কেলিং করা যায় না। আপনি জিনিসটাকে মুখে ডিপ স্কেলিং বললেই হবে না। ডিপ স্কেলিং বা স্কেলিং, সাবজিঞ্জিভাল স্কেলিং উইথ রুট প্ল্যানিং করতে গেলে তার জন্য পার্টিকুলার ইনস্ট্রুমেন্ট সেট লাগে। সেই আল্ট্রাসনিক ইনস্ট্রুমেন্টের স্পেসিফিক টিপ লাগে। সেটা যদি ডাক্তারবাবুর কাছে না থাকে, তাহলে আপনি যদি নরমাল স্কেলের টিপ, যেটা দিয়ে সুপ্রাজিঞ্জিভাল বা মাড়ির ওপরে পরিষ্কার করার কথা, আপনি ভেবে দেখুন সেটা অনেক ব্রড। সেটা দিয়ে যদি মাড়ির ভেতরে করা হয় তাহলে মাড়ি কিন্তু একদম ছিঁড়ে যাবে।
সেক্ষেত্রে আপনাকে স্পেসিফিক ইনস্ট্রুমেন্টেশন হবে। অতএব কোনো ডাক্তারবাবু যে আপনাকে বলেন যে আপনার ডিপ স্কেলিং দরকার আছে, অবশ্যই ডিপ স্কেলিং একটা মেথড যেটা অ্যাকচুয়ালি সাবজিঞ্জিভাল স্কেলিং এবং রুট পেন্ডিংয়ের মতোই। আপনি ডাক্তারবাবুকে যে স্পেসিফিক্যালি জানতে চান যে আপনি কী ইনস্ট্রুমেন্ট দিয়ে এটা করবেন। দরকার হলে আপনি তাকে দেখতে চান। কারণ এই ইনস্ট্রুমেন্টগুলো সেটগুলো না থাকলে, এই স্পেসিফিক টিপ না থাকলে কিন্তু ডিপ স্কেলিং বা সাবজিঞ্জিভাল স্কেলিং অ্যান্ড রুট পেন্ডিং করা পসিবল নয়। এবং মনে রাখবেন, অনেক সময় এই এত কিছু করার পরেও ব্লিডিং কমে না। সেক্ষেত্রে যেরকম বললাম, অনেক সময় এলএপিটি বা লেজার অ্যাসিস্টেড পেরিওডন্টাল থেরাপি করার দরকার হতে পারে। সেক্ষেত্রে কিন্তু লেজার করলে তারপরে গিয়েই আপনার ট্রিটমেন্টটা ঠিকঠাক হবে। কারণ আগেকার দিনে এটা ফ্র্যাঙ্ক ওপেন সার্জারি করা হতো, এখন আমরা লেজার দিয়ে অনেক কনজারভেটিভ অ্যাপ্রোচে এই ব্লিডিংয়ের ট্রিটমেন্ট করতে পারি। অতএব আপনি ঘরোয়া পদ্ধতিতে কিন্তু এই ব্লিডিং যদি ইনিশিয়াল ফেজে বন্ধও করতে পারেন, তাহলেও আপনি কিন্তু, যেহেতু ক্লিনিংটা শুধুমাত্র, আপনি মনে রাখবেন ক্লিনিংয়ের অনেকগুলো লেভেল হয়। যেরকম আপনার গাড়ি আপনি রোজ দিন ধোন, তারপরেও 2 মাস ছাড়া ছাড়া বা 3 মাস ছাড়া ছাড়া আপনি ওয়ার্কশপে নিয়ে যান ওটাকে তুলে তলায় জল হাওয়া দেওয়ার জন্য। সেরকমই আপনার কিন্তু এই ক্লিনিংটা প্রফেশনাল সার্ভিস লাগবে। এটা আপনি ঘরে বসে পেস্ট এবং ব্রাশ দিয়ে করতে পারবেন না। এর জন্য স্পেশালাইজড ইনস্ট্রুমেন্টস আছে, স্পেশালাইজড সেট আছে। এটা আমাদের অনেক সময় আছে যে প্রথমবার একজন স্পেশালিস্টের কাছে, পেরিওডন্টিস্টের কাছে আপনি করানোর পর হতে পারে আপনাকে তিনি বলে দেবেন আপনাকে প্রত্যেক বছর বা 9 মাস ছাড়া ছাড়া একবার করে সুপ্রাজিঞ্জিভাল স্কেলিং করতে হবে। আপনি অনেকে আমি জিজ্ঞেস করেন, একবার করলাম আবার বারবার করতে হবে? আপনি যেরকম শ্যাম্পু একবার করেই থেমে যান না, আপনি যেরকম সাবানও একবার করে থেমে যান না, আপনাকে সপ্তাহে অন্ততপক্ষে 3 দিন, 4 দিন, 5 দিন করতে হয়। সেরকম এটাও অ্যাটলিস্ট বছরে একবার বা কারো কারো ক্ষেত্রে 2 বার, যদি কেউ পেশেন্ট ডায়াবেটিক হন, স্মোকার হন, তার ক্ষেত্রে কোনো কোনো সময় 2 বার বছরে দরকার হতে পারে। কারণ এটা একটা ডিপোজিটস ক্লিনিং। পরিষ্কার করতে হলে আপনাকে কিন্তু এটা একটা লং টার্ম এফেক্টের জন্যই করতে হবে। তবে ইনিশিয়াল ফেজের ক্লিনটা শুধু সুপ্রাজিঞ্জিভাল স্কেলিং করে নাও হতে পারে। সেক্ষেত্রে আপনি ব্লিডিং বন্ধ করার জন্য একটা ক্ষণস্থায়ী রেজাল্ট পাবেন। লং টার্ম রেজাল্ট পেতে গেলে স্কেলিং, বোথ সুপ্রাজিঞ্জিভাল অ্যান্ড সাবজিঞ্জিভাল, সঙ্গে রুট পেন্ডিং করার দরকার হবে। কোনো কোনো ক্ষেত্রে লেজার দরকার হতে পারে। বাজারে কিছু গাম অ্যাস্ট্রিনজেন্ট বলে জিনিস পাওয়া যায়। এগুলো কিন্তু আপনাকে ব্লিডিং থেকে খুব একটা রেহাই দেবে না। কারণ গাম অ্যাস্ট্রিনজেন্টের কনসেপ্ট হলো ও মাড়িটাকে টাইট করে ধরে, কিন্তু ভেতরে যদি জিনিসটা ময়লা থেকে যায়, খারাপ কিছু ডিপোজিট থেকে যায়, মাড়ি যতই আপনি টাইট করুন, আপনি কিন্তু ব্লিডিং বন্ধ করতে পারবেন না। এই অ্যাস্ট্রিনজেন্টগুলো দিলেও 10 দিন, 15 দিন, বড়জোর 3 সপ্তাহ আপনি ব্লিডিং বন্ধ রাখতে পারবেন। তারপরে কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি স্কেলিং এবং রুট পেন্ডিং না করাচ্ছেন, এই ব্লিডিং পার্মানেন্টলি বা লং টার্ম বন্ধ করতে পারবেন না। সুতরাং দাঁতের সমস্যা বা মাড়ির এই যে সমস্যা বা দাঁত থেকে রক্তপাত, যেটা মাড়ির রক্তপাতের সমস্যা, সেই সমস্যা থেকে মুক্তির উপায় বা পথ ডাক্তারবাবু আপনাদের জানালেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই আমাদের জানান। আপনাদের প্রশ্ন নিয়েও আমরা পরবর্তীতে আলোচনা করব। তবে দাঁতের থেকে বা মাড়ির থেকে যদি রক্তপাত হয়, তাহলে কিন্তু সেটাকে অবহেলা করবেন না। অবিলম্বে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।